আচ্ছা, তাহলে আমরা আগের দিন যেটা পড়েছি, নক্ষত্র, নক্ষত্রটা মনে আছে? পড়াশোনা হয়েছে পুজোর মধ্যে, নাকি সবাই সব একদম আনন্দ করেই দিনটা চেষ্টা কেটেছে? করেছি ম্যাম অল্প। বাবা, তো খুব ভালো কথা। তো খুবই ভালো কথা, চেষ্টা করেছে মেয়েটা। বাকিরা ঠিক আছে? আহ পড়াশোনা মনে চেষ্টা তো রাখছে না। করেছিস না? মনে রাখছে। ঠিক, ওর মনে না থাকাই ভালো। মনে যত না থাকবে তত মনে রাখার চেষ্টাটা থাকবে, এটা খুব ভালো কথা। এ সেই কেমিস্ট্রির ইকুয়েশনের মতন পড়ছি ভুলে যাচ্ছি, পড়ছি ভুলে যাচ্ছি। না, একটু আসলে কি, নক্ষত্রের পাঠটা একটু সত্যিই টাফ, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। তো করতে করতে আসলে প্রথম তো, আর একদম মেন ওই দেবতাগুলো মনে থাকছে না, দেবতাগুলো কি মনে রাখা না খুব না, একদমই ইম্পর্টেন্ট? এখন ওগুলো মনে, আমি তো আপনাদেরকে বলেইছিলাম যে ওগুলো হচ্ছে আপনাদের জ্ঞানের জন্য, ওগুলো জানা থাকলেও কাজে লাগবে মূলত কোন গ্রহ, মানে কোন নক্ষত্রগুলোর অধিপতি গ্রহ কারা সেটা লাগবে, নক্ষত্রগুলোর নাম আর নাম্বার, আর হচ্ছে এই যে আমরা এখানে যে কোন রাশিতে কোন কোন নক্ষত্রগুলো থাকছে সেই বিভাজনটা মনে রাখতে হবে, এই চারটে জিনিস। বাকি তবে আপনি এত সুন্দর মানে চার্ট করে দিয়েছেন না, মনে রাখার খুব সুবিধে। একটু খুব করতে হবে সুবিধে, তাহলে। প্রথমে একদম লাগছিল। আচ্ছা, তাহলে আমরা প্রথম থেকেই চলে যাই। রিমা, রিমা তো আছে? রিমা, রিমা না কি রিনা? রিনা, রিনা, রিনা চলে আসো। রিনা আনমিউট করে দাও। হ্যাঁ ম্যাম বলুন। হ্যাঁ, তো আমরা কতগুলো নক্ষত্রকে জানি? 27টি নক্ষত্র ম্যাম। আচ্ছা, তো বলছিলাম যে এই যে মেষ রাশি, এই মেষ, আমি সোজা সোজা করেই একদম গুলিয়ে প্রশ্ন করব না, যাতে আপনারা সবাই সিকোয়েন্স ওয়াইজ বলতে পারেন, সেভাবেই বলবো। এই মেষ রাশিতে কটা নক্ষত্র থাকে? ম্যাম 3টে। নামগুলো বলতে পারবো? অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। বাহ, খুব ভালো। আচ্ছা, তারপরে সোমাকুণ্ডু, এই ম্যাম আছে। বলুন। হ্যাঁ, এই বৃষতে যে নক্ষত্রগুলো আছে তাদের নামগুলো একটু শুনি। রোহিণী, মৃগশিরা, আদ্রা। আচ্ছা, বলছি যে আমার সঙ্গে, আমার উপরে কি খুব রাগ সবার? আমি যে কেন ম্যাম? আপনাদের, আমি যে আপনাদেরকে দেখার জন্য এত হাপিত্যেশ করি যে একটু মুখটা দেখান, কেন একটু মুখটা আমায় দেখান না? হ্যাঁ, আমি যে বলি পড়াগুলো বলার সময় একটু ভিডিওটা অন করুন, আমি একটু চিনি আপনাদের। এটা কিসের সমস্যা একটু মুখ দেখাতে? যেমন আছেন ম্যাম যেমন আছেন দেখান, পড়াটা করার ম্যাম সময় একটু। আপনাকে খুব ভালো লাগে আমাদের। আমার হ্যাঁ তো দেখি। আপনাদের সবাইকে খুব ভালো লাগে, তাই ওই জন্যই তো আমি আ- সবাইকে একটু দেখতে মানে চাই। আপনাকে আপনাকে ক্লাস এত পর্যন্ত বসে সুন্দর থাকি দেখতে ম্যাম, পেলে এখন তাকে মন ভালো খারাপ লাগে হয়ে না। যায়। যা, আমি কিছু সত্যিই বলবো তাই, না। দেখতে না পেলে মন খারাপ হয়ে যায়। হ্যাঁ, আমি এনার্জি ঠিক পেয়ে করে যাই দিন। ম্যাম, পুরো ওই করে কতদিন চালানোর আপনাদের জন্য। দেখিনি, সেই পুজোর আগে ক্লাস হয়েছে এতগুলো, আমার এর মধ্যে আমরা কত কিছু করে এলাম, ক্লাসের শেষের দিকে একটু আলোচনা করব, আমরা কামাখ্যায় গেছিলাম, কত কিছু হলো। তো সেই মানুষজনগুলো আমাদেরকে একটু মুখ দেখায় না। যাই হোক, সোমা, একটু আনমিউট করে এবার একটু ওই নক্ষত্রগুলোর ঠিক নামগুলো আছে ম্যাম। হুম, বলুন বলুন, সোমা বলুন। ওই বৃষ রাশির তো, হ্যাঁ হ্যাঁ। বৃষ রাশির হলো উম, কি বললাম, রোহিণী, উম, আদ্রা, না রোহিণী, না না, বৃষ মৃগশিরা, বৃষ আদ্রা। বৃষ বৃষ রাশিতে একটু সিকোয়েন্স ওয়াইজ বলুন। এখানে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা হলো, এখানে শুরু হবে কি দিয়ে? রোহিণী। রোহিণী দিয়ে শুরু হবে? না ম্যাম, এই যে কৃত্তিকা, চিত্রিকা আচ্ছা। দিয়ে শুরু হবে। হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস দেখি, আমি পল্লবীর কাছে যাব। চিত্রিকা দিয়ে শুরু হবে। পল্লবী একটু চলে এসো, পল্লবী দেখি, ও পড়াশোনা করেছে বললো, তাই জন্য ওকে একটুখানি চাপ দিই। একটু চেষ্টা করেছি ম্যাম। হ্যাঁ, বলছি এটা মনে আছে যে এক একটা নক্ষত্রের কয়টি করে পাত থাকে? 4টে পাত থাকে। হ্যাঁ চারটে। চারটে পাত, তাহলে এক একটা রাশিতে টোটাল কটা করে চরণ, পাত চারটে থাকে? চরণ। হ্যাঁ, কি ম্যাম, প্রশ্নটা শুনতে পেলাম না, পাশ থেকে এত একটা আওয়াজ আসছে। রাশিতে যে তিনটে করে নক্ষত্র আছে তো, তাহলে এই তিনটে নক্ষত্রের কটা পাত পাবো আমরা একটা রাশিতে? একটা রাশিতে 4টে করে। না, চারটে নয়টি না, ম্যাডাম। নয়টি। 3টে নয়টি। করে। নয়টি, নয়টি। কিরকম, এই যে আমরা বিভাজন করেছিলাম, লাবণী চলে আসুন, মুখ হ্যাঁ ম্যাম। দেখান। হ্যাঁ,
আপনার মনে আছে যে এই যে আমরা একটা রাশিতে যে নক্ষত্রগুলো বিভাজন করেছিলাম, একটা হুম। রাশি সমান কত ডিগ্রি? একটা রাশি সমান 360 ডিগ্রি, সরি 30 ডিগ্রি করে। 30 ডিগ্রি করে। হ্যাঁ। তাহলে এই যে 30 ডিগ্রি করে পেলাম, এই যে স্প্যানটা 30 ডিগ্রি, তাই তো? হুম। তাহলে হুম। এই যে তার মধ্যে তিনটে নক্ষত্র থাকছে, তা হুম। একটা নক্ষত্রের হচ্ছে 4টি করে পাদ, তাই তো? হুম। তাহলে হুম। তিনটি নক্ষত্র মিলে কটি পাদ হবে? তিনটি নক্ষত্রের আহ, তিন আহ, দুটো পাদ। অশ্বিনী নক্ষত্র যেমন মেষ রাশিতে হুম 13.20 ডিগ্রি পর্যন্ত থাকছে, তারপরে ভরণী নক্ষত্র থাকছে 13.20 ডিগ্রি। হুম। কৃত্তিকা নক্ষত্র মানে 3.3 ডিগ্রি 20 মিনিটের এটা থাকছে, তাহলে স্প্যানটা থাকছে। তাহলে কটা করে পাদ হলো টোটাল? তিনটে। আচ্ছা, তিনটে। আচ্ছা, আপনি থাকুন না দেখি। না, সরি সরি, তিনটে তিনটে ছটা, ছটা এক, সাতটা। আচ্ছা, ঠিক আছে, আপনি হোল্ড করুন। প্রবাল বলুন দেখি, কি বললো লাবণী দি? চারটে কোথায় ভুল থাকে, হয়েছে? চারটে। চারটে কি হবে? চারটে চারটে চরণ থাকে। এক একটা আপনার 3.20, 3 ডিগ্রি 20 মিনিট, সরি, তিন তাহলে ডিগ্রি এই কুড়ি মিনিট একটা রাশির মধ্যে কতগুলো চরণ পাবো আমরা? চারটে। 9টে ম্যাডাম। নয়? নয়, কে টোটাল বলছে 9। নয়? নয় কে বললো? ম্যাডাম আমি অপরাজিতা। আনমিউট করুন, ভিডিও অন করুন। নটা হবে ম্যাডাম না ভিডিও 12টা কি? হবে? নটা 9টেই হবে। হবে ম্যাডাম। নটা। অপরাজিতা, একটু 12। ভিডিও অন করুন। করেছেন? ম্যাডাম আমি অডিওতেই বলছি, ভিডিওতে একটু প্রবলেম আছে। আচ্ছা, বুঝিয়ে 9টেই দিন তো হবে। একটু আমাদেরকে, নটা কেন হবে একটু বুঝান। কেন কি, টোটাল 30 ডিগ্রি যখনই হচ্ছে তো সেখানে 13 ডিগ্রি 20 যেটা, সেটা হুম চারটি চরণ বা বা চারটি পদ হুম বা পাদ যেটাকে বলা হচ্ছে। তো সেখান থেকে অশ্বিনী যখন হচ্ছে সেটা 13 ডিগ্রি 20 মিনিট, হুম এখানে চারটি। হুম ধরনী যখন হচ্ছে সেটাই হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট, মানে হচ্ছে আপনার সেখানেও চারটি। হুম এবং কৃত্তিকা যখনই চলে এসছে সেখানে হুম। 3 ডিগ্রি 20 মিনিট, মানে একটু। এবার হলো? টোটাল হচ্ছে চারটি চারটি আটটি আর একটি নটি। সবার এবার ক্লিয়ার হলো? মনে পড়েছে? হ্যাঁ। হ্যাঁ। প্রত্যেকটা রাশিতে হ্যাঁ ম্যাম। 9টি করে চরণ থাকবে, ঠিক আছে? সেটা ওপরে যদি কম ডিগ্রির হয়, নিচে বেশি ডিগ্রি হয়ে গিয়েও 9টি থাকবে, ওপরে বেশি ডিগ্রি নিচে কম ডিগ্রি হয়েও 9টি থাকবে। এবার এখানেও আমরা 9টি চরণ পাবো, এখানেও আমরা 9টি চরণই পাবো। তো এইখানে যেমন সোমাকে বলছি, সোমা, এই যে অশ্বিনী ভরণী কৃত্তিকা, কৃত্তিকার যে একটা চরণ পেয়েছিল না এখানে, তাহলে বাকি তার তিনটে চরণ এখানে পাবে। এখানে তিনটে চরণ দিয়ে শুরু হলো। ক্লিয়ার সোমা, বুঝতে হ্যাঁ ম্যাম পেরেছো? বুঝেছি, হ্যাঁ। শুরু? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। হুম, ঠিক আছে। হ্যাঁ, ওটা 3টে চরণ পাবে, তারপরেরটা 4টে চরণ পাবে। তারপরটা? আর তারপরেরটা 6 ডিগ্রি 40 মিনিট, তো ওটাতে পাবে দুটো প্রথমে চড়ে। দেখো, প্রথমে তিনটে। তিনটে চরণ, দুটো। দুটো। তারপরে আবার হ্যাঁ, তিনের পরে চারটে। কি চলে আসছে? 13 ডিগ্রি 20 মিনিট, মানে চারটে চরণ। তাহলে তিন আর চারটে চার চরণ। সাত। হুম। তিন আর চারে সাত, আর সাত আর পরে দুই। গিয়ে আবার দুটো, হ্যাঁ, ঠিক আছে, দুটো 46। পাবে, দুটো পাবে। হুম, হ্যাঁ, 46। ঠিক ঠিক আছে। আছে ম্যাম। ওকে। হুম। তনুশ্রী মণ্ডল, চলে আসুন। হ্যাঁ ম্যাম, বলো। মনে আছে এই যে আমরা এখানে এই যে মিথুন রাশিতে কি কি নক্ষত্র পাবো? হ্যাঁ ম্যাম। বলুন তো। মৃগশিরা, আরদা এবং পুনর্বসু। মৃগশিরা। আদ্রা এবং হুম। পুনর্বসু। আচ্ছা, ওইটা না আদ্রা নয়, ওটা আচ্ছা। হচ্ছে আরদা। আর্দ্রা। আ দয়রে রফালা আকার, ঠিক আছে? তৈরেব আর্দ্রা। রফলা। আচ্ছা। হুম, ঠিক আছে। আর্দ্রার প্রতীক বা চিহ্ন মনে আছে? কারণ মনে আছে? এক এক আর্দ্রার ফোঁটা চোখের জল। হ্যাঁ, কার নক্ষত্র মনে আছে? আদ্রা রাহুর নক্ষত্র। বাহ, খুব সুন্দর। এবার দেখি রিজু পাঞ্জা, চলে আসুন। রিজু পাঞ্জা, আমি প্রত্যেকবারই পাঞ্জা পাঞ্জা বলি, সরি। ওই ইংলিশটা চোখে চলে আসে আর ওটাই বলি। রিজু বাবু আছেন? আচ্ছা, রিজু বাবু নেই। সৌরভ হ্যাঁ কুমার। ম্যাম বলুন। হ্যাঁ, এই তো আপনি চলে এসেছেন। আচ্ছা, একটু বলুন না আমাদের এই যে কর্কটের মধ্যে আমরা কোন কোন নক্ষত্রগুলোকে পাবো? পুনর্বাসু, পুষ্যা, অশ্লেষা। আচ্ছা, আহ, এই কোন নক্ষত্র কত চরণ নিয়ে বসে আছে বলতে পারবেন? ম্যাম পুনর্বাসু 3 ডিগ্রি 20 মিনিট, হুম। পুষ্যা 13 ডিগ্রি 20 মিনিট, অশ্লেষা 13 ডিগ্রি 20 মিনিট। এক্স্যাক্টলি।
আচ্ছা, তারপরে একটা সৌরভ বাবু চলে আসুন। সৌরভ বাবু, এখানে একটু বলুন হ্যাঁ যে আমরা ম্যাডাম। এই এই সিংহ রাশিতে আমরা কোন কোন নক্ষত্র পাবো? সিংহ রাশিতে ফাল্গুনী, হস্তা আর চিত্রা। সিংহ রাশিতে, না ম্যাম, ভুল। সিংহ রাশিতে একটু আচ্ছা, দেখেন, বলুন। মঘা। মঘা, পূর্ব ফাল্গুনী আর উত্তর ফাল্গুনী। আচ্ছা, ঠিক। এটা এটা কিন্তু আমাদের একটু আর একটু পড়াশোনা করতে হবে নক্ষত্রের এই যে চারটা। এটা কিন্তু মনে না রাখলে আমরা গ্রহগত পরে যে নাক্ষত্রিক প্রেডিকশন, ওইটা কিন্তু করতে পারবো না। মানে এই কোন গ্রহ কোন নক্ষত্রে বসে আছে সেইটা আমাদের বের করতে গেলে তো আবার চার্ট করে ক্লায়েন্টের সামনে কি আমরা চার্ট খুলবো দেখি কোন নক্ষত্রে বসে আছে, এটা তো সম্ভব না, তাই না? এটা একটু পড়াশোনা করতে হবে, কিন্তু বেশ মন দিয়ে পড়তে হবে এই জায়গাটা, হ্যাঁ। আচ্ছা, তারপরে কে কে আছে? তনুশ্রীকে ধরেছি, দেখি আর কে। আম, রিমা দে সরকার, রিমা চলে আসুন। হ্যাঁ ম্যাম, বলুন। হ্যাঁ, বলছিলাম যে এক একটা নক্ষত্র কত ডিগ্রির হয়? এক একটি নক্ষত্র 13 ডিগ্রি 20 মিনিট। আচ্ছা, তাহলে এই যে আমরা কন্যাতে কি কি পাবো? কিসে ম্যাম? এই যে কন্যা রাশির মধ্যে কোন কোন নক্ষত্র আছে? উত্তর ফাল্গুনি, উত্তর ফাল্গুনি, হস্তা, আহ, উত্তর আর ফাল্গুনি, হস্তা আর চিত্রা। আচ্ছা, চিত্রা কত নম্বরের নক্ষত্র বলতে পারবো? কত নম্বর? এই আপনারা সব সময় মনে রাখবেন, সবার উদ্দেশ্যে বলছি, চিত্রাটা, এই চিত্রাটা হচ্ছে একটা কোড নাম্বার, হ্যাঁ। চিত্রা হচ্ছে 14। চিত্রাটাকে যদি মনে রাখেন, আগের এবং পরের গুলো মনে রাখতে সুবিধা হবে। চিত্রা 14, এটা কোনো সময় ভুলবেন না, দুজনেরই চিত্রা 14, ঠিক আছে? এটা মনে রাখলে আগের গুলো মন বার করতে সুবিধা হবে, পরের গুলো বার করতে মানে সুবিধা হবে। এই অবধি 14 হয়ে গেল। এইখানে হচ্ছে 15, 16, 17। বলুন এইখানটায় কোন কোন নক্ষত্রগুলো আমরা পাবো? কে বলবেন? কিংশুক বাবু চলে আসুন। বলুন। বলছিলাম তুলা রাশি, বলুন ম্যাডাম। তুলা রাশির মধ্যে আমরা কোন হ্যালো। নক্ষত্র পাই, বলুন। তুলা রাশি, লিব্রাতে হাস্তা, চিত্রা and স্বাতি। না না, চিত্রা দিয়ে শুরু হবে তো। 14, 15, 16। চিত্রা, স্বাতি and বিশাখা। একদম ঠিক। যাই হোক, তাহলে আমরা এইটা বুঝতে পারলাম যে আমাদের নক্ষত্রটা একটু এখনো পর্যন্ত আহ কি বলবো, করায়ত্ত হয়নি। এটা অনেকটাই টাফ হচ্ছে, এটা এটা মনে অনেকটাই থাকছে টাফ না। আছে। তো আমরা পড়বো, অসুবিধা নেই, পড়তে পড়তে আমরা শিখে যাবো। আমি কোথায় চলে গেলাম? এমা, আমাকে দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, হ্যাঁ আমরা ম্যাম, দেখতে দেখা পাচ্ছি। যাচ্ছে। হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, যা ম্যাম আমাকে কোনো কোয়েশ্চেন করেনি। এই ম্যাম, সর্বনাশ। আমিও বাদ। আচ্ছা, প্রশ্ন করছি কিন্তু আমি আপনাদের কাউকে দেখতে পাচ্ছি না, কি সর্বনাশ হয়ে গেল। এ বাবা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ, এবার পেয়েছি। কাকে প্রশ্ন করিনি জানো? আমি আমাকে আমি আমি, নাম বলো। আমি শিল শিবানী। ও, আপনাকে? আচ্ছা, আপনি বলুন তাহলে, আমরা রাশিচক্র কত ডিগ্রি ধরে থাকি? আমরা রাশিচক্র 360 ডিগ্রি। বেশ, খুব এবার সুন্দর। প্রতিটা রাশি 30 ডিগ্রি, হ্যাঁ, 12 ভাগ। ধরলাম, হয়েছে, সহজ করে ধরলাম। আর কাকে ধরিনি? আর কাকে ধরিনি? আমাকে শিল্পী, শিল্পী। আচ্ছা, শিল্পী, এবার আমাকে আরেকবার বোঝাও। তুমি তো বুঝেছো, বুঝিয়ে আমাকে বলো, প্রত্যেকটা রাশির মধ্যে তিনটে তো নক্ষত্র থাকে, সেই নক্ষত্রে কটা করে চরণ থাকে? টোটাল রাশির মধ্যে কটা চরণ পাই আমরা? প্রতিটা নক্ষত্রে 4টি চরণ থাকে। তাহলে কটা পাবো রাশির মধ্যে? 12টা। ওরে বাবা, সে কি কথা! এক না, এক এক রাশির মধ্যে 4টে চরণ। একটা নক্ষত্র 4টে চরণ, ঠিক। হ্যাঁ, একটা এই 4টে নক্ষত্র চরণ মানে 13 ডিগ্রি 20 মিনিট। হুম তাহলে 13, 20, 13, 20 আর 3, 20। 13, 20 মানে হচ্ছে 4, 4টে চরণ। আবার পরের 13, 20 মানে 4টে চরণ। শেষে গিয়ে থাকছে থাকে। একটা চরণ, একটা তাহলে চরণ। 4 + 4 = 9। মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 9। ঠিক।
আচ্ছা, আজ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অবক্ষরা চক্র। অবক্ষরা চক্র, অ ব ক হ ডয় শূন্য রয়াকার, অবক্ষরা চক্র। অনেকে একবার স্পেলিংটা বলুন। অবক্ষয় চক্র বলে, তো অনেক ইয়েতে লেখা হ্যাঁ, থাকে দেখি যে আপনি অবক্ষরাই অবক্ষয় লিখুন, চক্র। অবক্ষরা লিখুন, অ ব ক খ অবক্ষয়, ডয় শূন্য রয়াকার, ঠিক আছে? আচ্ছা, ওকে। এই অবক্ষরা চক্রের মধ্যে কি, অবক্ষরা চক্রটা আমরা জানবো। একটা মানুষ আপনার কাছে এলো, সে আপনাকে তার জন্ম বৃত্তান্ত দিল, প্রেডিকশন তো আপনি করবেন তার ভবিষ্যৎবাণী। এবার যখন একজন মানুষ আপনার ক্লায়েন্ট হয়ে আপনার সামনে আসছে, আপনার উপর আপনার সম্পর্কে সে হয়তো কোথাও ভালো শুনেছে, সে এসছে। এবার আপনার প্রথম কর্তব্য সেটা হচ্ছে, এই যে মানুষটা আপনার কাছে এলো, তো সে আপনার উপর ভরসা করবে তখনই যখন আপনি তার সম্পর্কে দু চারটি কথা বলতে পারবেন। লগ্ন চার্ট অ্যানালাইসিস করার আগেও এই যে অবক্ষরা চক্র, অর্থাৎ সেই মানুষটা কোন বর্ণের, কোন যোনির, কোন গণের, কোন নাড়ি পেয়েছে এবং কোন পায়া। তাহলে অবক্ষরা চক্রের মধ্যে আমরা পাচ্ছি বর্ণ, যোনি, গণ, নাড়ি এবং পায়া। এগুলো আবার যখন আমরা বিবাহের বিচার করি, যে অষ্টকূট বিচার হয়, সেই সময়ও কিন্তু এগুলো লাগে। যখন আমরা অষ্টকূট শিখবো তখন সেই হিসাবটা, এখন সেটা নিয়ে আর প্রশ্ন করব না। তাহলে অবক্ষরা চক্রের মধ্যে আমরা পাচ্ছি বর্ণ, যোনি, নাড়ি, গণ এবং পায়া। ক্লিয়ার? এটুকু লেখা হয়েছে? হ্যাঁ ম্যাম, হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, লিখেছি। আচ্ছা, তাহলে বর্ণ কিভাবে আমরা, একটা মানুষের বর্ণ, আমরা একটা মানুষের চার্টের কিচ্ছু জানি না, শুধুমাত্র সে কবে জন্মেছে, সেই দিন চন্দ্র কোথায় ছিল, এইটুকু আমরা জেনেছি। চন্দ্র কোথায় ছিল ওটা আপনি পঞ্জিকা বের করলেও পাবেন, নর্মালি বেনি মাধবের যে মানে পঞ্জিকা থাকে। তো সেই বর্ণ দিয়েও একজন মানুষের সম্পর্কে চারটি কথা বলা যায়, তার যোনি দিয়েও চারটি কথা বলা যায়, গণ অনুযায়ী সে কেমন মানুষটা হবে সেই ব্যাপারেও চারটি কথা বলা যায়, যে আপনি মানুষটা এই রকম। যেমন লগ্ন সাপেক্ষে আমরা বলতে পারি, যেমন রাশি দিয়ে আমরা বলতে পারি, তেমনি এই মানুষটার বর্ণ সাপেক্ষেও আমরা তার সম্পর্কে চারটি কথা বলতে পারি। এবার এই বর্ণগুলো কিরকম ভাগে বিভক্ত, আমরা আগে রাশির যে বর্ণ পড়েছি, একবার পড়েছিলাম, সেই বর্ণ তার সঙ্গে গুলোবেন না, তারটা তার মতন। এটা হচ্ছে একজন ব্যক্তির বর্ণ, ঠিক আছে? তো সেই বর্ণ চারটেই, ক্ষত্রিয়, আগে আমরা ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তারপরেই ব্রাহ্মণ পড়েছিলাম রাশির ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমরা পড়বো হচ্ছে ওই একই রকম ভাবে ক্ষত্রিয়। প্রথমে লিখুন ক্ষত্রিয়। একজন মানুষ সে ক্ষত্রিয় বর্ণ কিনা সেটা আমরা কিভাবে বিচার করব, যখন চন্দ্র অগ্নি রাশিতে অবস্থান করবে। অগ্নি রাশি কোনগুলো আপনারা জানেন? কোনগুলো অগ্নি রাশি? লিখুন পাশে, অগ্নি রাশি কোনগুলো, পল্লবী বলো। এক পাঁচ মঙ্গল, ম্যাম হচ্ছে মেষ, সিংহ আর মেষ। ধনু। হ্যাঁ, রাশি শর্টকাটে 1, 5, 9, ঠিক আছে? 1, 5, 9 এই রাশিগুলোতে যদি চন্দ্র অবস্থান করে, যাদের যাদের এই রাশি 1, 5, 9, এগুলো যাদের যাদের রাশি তারা সবাই ক্ষত্রিয় বর্ণ। খুব সংক্ষেপে আমরা হিসাবটা করে ফেলতে পারলাম, আমাদের আর চিন্তা করতে হলো না। যাদের যাদের রাশি, ম্যাম, একবার রিপিট করুন। হ্যাঁ বলছি, চন্দ্র যখন অগ্নি রাশিতে অবস্থান করবে তখন জাতক বা জাতিকার বর্ণ হবে ক্ষত্রিয়। অর্থাৎ যাদের কিনা মেষ রাশি, যাদের কিনা ধনু রাশি, যাদের কিনা আহ সিংহ রাশি, এই সব মানুষের কিন্তু বর্ণ হচ্ছে ক্ষত্রিয়। তাহলে ক্ষত্রিয় বর্ণের মানুষদের কিরকম স্বভাব হয় আমরা জানি। তারা তারা একটু তেজ, এবং তারা তেজ এবং দীপ্ততার প্রতীক। তাদের মধ্যে একটু রাগ, তাদের মধ্যে একটু তেজ, তাদের মধ্যে একটু হঠকারিতা, এই সমস্ত, একটু ছাপিয়ে পড়া, একটুখানি যে কোনো প্রতিবাদের সামিল হয়ে যাওয়া, বা যে কোনো অন্যায়ের প্রতিবাদ করা, এই যে জিনিসপত্রগুলো থাকে ক্ষত্রিয়দের মধ্যে, বেসিক্যালি যে গুণটা থাকে আমরা জানি, এই রাশির মানুষজনদের মধ্যেও কিন্তু সেই স্বভাব বর্তমান। তাহলে যদি আমরা এইটুকু জানতে পারি যে একজন মানুষ তার জন্ম রাশিটুকু, এই বর্ণ থেকে বর্ণ এবং রাশি দেখুন সেম হয়ে গেল, কারণ চন্দ্র ওইখানে অবস্থান করছে। তাহলে এইখান থেকে আমরা যেটুকু জানলাম যে সেই মানুষটার স্বভাব বা তার যে স্বভাবের বৈশিষ্ট্য সেটা কেমন হবে। ক্লিয়ার?
এরপরে আমরা চলে যাব হচ্ছে শূদ্র। চন্দ্র যদি 2, 6 আর 10 মানে পৃথ্বী রাশিতে অবস্থান করে তাহলে হবে সে শূদ্র বর্ণ। চন্দ্র যদি পৃথ্বী রাশিতে অবস্থান করে তাহলে হবে সেই জাতক বা জাতিকা শূদ্র বর্ণ। 2, 6, 10। তাহলে তাদের বৈশিষ্ট্যটা কি হবে? বেসিক্যালি এই মানুষগুলো একটু কর্মঠ প্রকৃতির হয়, একটু বেশি কষ্টসাধ্য কর্ম এদের করতে হতে পারে। এরা একটু স্থির হয়, তুলনামূলকভাবে ধীর স্থির হয়, এবং এরা দেখা যায় যে এদের অধীন মানে এরা চাকরিজীবী হতে পছন্দ করে, মানে কারোর আন্ডারে কাজ করা, এটা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এবং এই ম্যাম এটা শূদ্র হবে না বৈশ্র হবে না, বর্ণটা? এটা শূদ্র। দেখুন, এটা নিয়ে না মতবিরোধ আছে, হ্যাঁ। কোনো কোনো লেখার মধ্যে এটাকে বৈশ্যও বলেছে, কিন্তু তত্ত্বগত হিসাব যদি হিসাব করি আমরা, তাহলে যখন আমরা বায়ুর বিচার করব, বায়ু বেসিক্যালি, যখন বায়ু রাশি এর পরে আমরা আসছি, বায়ু সে কি করে? বায়ু হচ্ছে আদান প্রদানকারী। তো যেমন আমরা যেমন ছোটবেলায় উষ্ণতার যে পাঠটা পড়েছিলাম, যে ঠান্ডা এবং গরম, এই যে দুটো আবহাওয়া বা দুটো যে উষ্ণতার পার্থক্য খুব তাড়াতাড়ি ত্বরান্বিত করে। তার মানে বায়ুর কাজ হচ্ছে সরবরাহ করা। আর ব্যবসা বা বৈশ্য, তারাদেরও কিন্তু মূল কাজ হচ্ছে সরবরাহ করা। তাই যখন বায়ু রাশিতে চন্দ্র অবস্থান করবে তখন তাদের বেসিক বৈশিষ্ট্য থাকবে সরবরাহ করা, তখন তাদেরকে আমরা বলবো বৈশ্য। কিন্তু পৃথ্বী রাশি সে ধীর স্থির, এবং যখনই একটা কষ্টের কাজ করতে হয়, শূদ্র বর্ণের কাজ, শূদ্রদের বেসিক্যালি যে কাজটা, তাই তাদের একটু কঠিন পরিশ্রম করতে হয়, তাদের কিন্তু বায়ু রাশি হলে হয় না। তাদের কিন্তু একটু আহ কঠিন পরিশ্রম, যে চাষবাস থেকে শুরু করে শূদ্র যখন আর কি বৈদিক যুগে যুগে যে 4টি বর্ণের যে পার্থক্যটা করা হয়েছিল, সেটা তো বেসিক্যালি কর্মভিত্তিক। তো যে মানুষটাকে কঠিন পরিশ্রম করতে হবে তাকে তো ধীর স্থির এবং লেগে থাকার মানসিকতা নিয়ে থাকতে হবে। তো সেই জন্য কিন্তু এই পৃথ্বী রাশিতে চন্দ্র থাকলে তাদেরকে বলা হবে শূদ্র, এবং বায়ু রাশিতে যখন চন্দ্র থাকবে তখন তাকে বলা হবে বৈশ্য। ক্লিয়ার? 3, 7, 11 সেটা হচ্ছে বায়ু রাশি, তখন বৈশ্য। আমরা যখন রাশির ক্ষেত্রে পড়েছিলাম তখন আমরা ক্ষত্রিয়, তারপরে পড়েছিলাম রাশির ক্ষেত্রে ক্ষত্রিয়, বৈশ্য, এইভাবে এসেছিলাম। কিন্তু এখানে কিন্তু আমি প্রথমেই বললাম, এখানে কিন্তু বিচারটা হবে প্রথমে ক্ষত্রিয়, মানে প্রথম দ্বিতীয় এরকম বিষয় নয়। মানে যেহেতু 1, 5, 9 আমরা নিয়েছি, তাই জন্য হিসাবের স্বার্থে 2, 6টাকে আমরা দ্বিতীয় নিলাম। ঠিক আছে? এটুকু ক্লিয়ার হলো সবার? ম্যাম বলছে ক্ষত্রিয়রা কি কাজ করতে ভালোবাসবে? ক্ষত্রিয়রা যে কোনো সেনাবাহিনীর কাজ, পুলিশ, সামরিক বাহিনী, ফায়ার ব্রিগেড, যত যেখানে যেখানে তোমার রক্ষার সঙ্গে সংযুক্ত যে সমস্ত কাজ, সেই সমস্ত কাজে তারা একদম এগিয়ে। ঠিক আছে? এরপর আমরা লিখবো হচ্ছে ব্রাহ্মণ বা বিপ্র। চন্দ্র যখন জলরাশিতে অবস্থান করবে তখন জাতক বা জাতিকার বিপ্র বর্ণ। জলরাশি ম্যাম হচ্ছে যদি চন্দ্র সেম রাশিতে বা সেম লগ্নে থাকে সেক্ষেত্রে কি এফেক্ট পড়বে? কিসের এফেক্ট? মানে আপনি যেটা বলছেন, ধরুন চন্দ্র বায়ু রাশিতে থাকলে তার ক্ষত্রিয় বা শূদ্র এরকম যে আপনি হিসাবটা বলছেন, হ্যাঁ, তো মানে অগ্নিতে থাকলে চন্দ্র যখন লগ্ন সেম, রাশি আর লগ্ন সেম ধরুন। একই সেম, তো কোনো অসুবিধা নেই তো। তাতে তো আরো প্রেডিকশন করা সহজ হয়ে গেল, দুটো আলাদা আলাদা সত্তাই পেলো না। মনে করুন চন্দ্র মেষ রাশিতে বসেছে আর হুম। ওইটাই তার লগ্ন বেরিয়েছে, ঠিক আছে? তাহলে আচ্ছা। তো তার প্রেডিকশনটা আরো সোজা হয়ে গেল। একই, তার মনও যেরকম শরীরও সেরকম। তাদের তো তত্ত্বগত কোনো পার্থক্য হলো না। যদি দুটো হয় সেই ক্ষেত্রে একটু সমস্যা, তাদের মধ্যে মিশ্রণটা আনতে হয়। এক রাশি হলে তো মানে একই রাশি যদি লগ্ন হয়, রাশি হয়, তাহলে তো প্রেডিকশন করা সোজা, আরো একই রকম হবে। আমি বোঝাতে আচ্ছা। পেরেছি? রিজা, হ্যাঁ কিছু ম্যাম। বলতে পারলাম? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। ম্যাম জলরাশির ইয়েটা কি কি বললেন নাম্বারটা? হ্যাঁ, 4, 8, 12। ম্যাম বৈশ্যর কর্ম কি হবে ওইটা? ব্যবসা, মূলত বৈশ্য মানেই তো ব্যবসা, সরবরাহ করা। যত আচ্ছা। রকমের ব্যবসা আছে সেই ব্যবসাটা, মানে এইখান থেকে কিন্তু আবার
ইয়ে করতে যেও না, মানে ব্যবসা বলতে বৈশ্য বর্ণে তাদের মধ্যে ব্যবসায়িক মনোবৃত্তি থাকবে, তার মানে তারা ব্যবসায়ী করবে এটা নয় কিন্তু। ব্যবসার বিচারটা আবার অন্য, সেটা যখন আমরা কর্ম পড়বো, জীবিকা পড়বো, তখন সেটা আলাদাভাবে শিখবো। কিন্তু এরা হচ্ছে এই ধরনের মানসিকতার, মানে এদের মধ্যে একটা মানুষ তুমি দেখবে সে হয়তো গভর্নমেন্ট এমপ্লয়ি, কিন্তু তার মাথার মধ্যে সবসময় চিন্তা ভাবনা কি করে একটু ব্যবসা করা যায়, কি করে একটা নতুন ব্যবসা চালানো যায়, আমি চাকরি মানে শিখতে পারবো। ব্যবসায়ী মাইন্ড থাকবে তার মধ্যে মাইন্ড থাকবে, সবসময়। এক্স্যাক্টলি, তার মন মানসিকতা হচ্ছে ব্যবসা করার, সে তো জীবিকা চাহে যাই করে নিক মানে না। যেই ফিল্ডেই থাকুক তার ব্রেনটাই সবসময় হ্যাঁ, ব্যবসায়ী মাইন্ডে কাজ একদম। করবে। আবার এই যে ধরুন যারা শূদ্র বর্ণের হয়েছে, তার হয়তো পৈতৃক একটা ব্যবসা আছে, বাবার একটা রম রম করা ব্যবসা আছে, কিন্তু সে বলবে আমি বাবার সঙ্গে ব্যবসা করব না, আমি নিজের মতন স্বাধীনভাবে কাজ করব, চাকরি করব, 10 টাকা ইনকাম করি, ওই আমার সুখ। এই যে শূদ্র বর্ণের মানসিকতা, তারা কিন্তু অধীনস্থ থাকতে ভালোবাসে, মানে কারোর আন্ডারে চাকরি করবে, চাকরি করে সেটা নির্দিষ্ট মাইনে পাবে, সে আনন্দিত। কিন্তু ব্যবসা কিন্তু ম্যাম করতে, আরেকটা জিনিস, হ্যাঁ, ধরুন এই যে ক্ষত্রিয় বা শূদ্র, এরা তো ব্যবসাও করতে পারে চাকরিও করতে পারে, ওইটা তো আলাদা বিচার হয় না? একদম। আচ্ছা আচ্ছা। আমি কি বললাম, জীবিকাটা কিন্তু আলাদা, যে হুম যে হুম। কোনো কিছু জীবিকা করা সত্ত্বেও তার এই যে বর্ণ অনুযায়ী তার মধ্যে একটা মেন্টালিটি থাকবে ওটা করার, যেহেতু চন্দ্র ইন্ডিকেট করছে। ঠিক আছে, তার ধরুন আপনি একজন মানুষ, আপনি হয়তো ব্যবসা করেন, কিন্তু আপনার ব্যবসা করতে করতে ইচ্ছে হলো যে আমি না কিছু মাঠে জমি কিনে রাখবো, বিঘে দশেক জমি রাখবো, আমি সেখানে চাষবাস করব বা লিজ দিয়ে দেবো, আমার চাষের বাড়িতে যে খাবারের যে ফসল, সেটা যেন আমাকে কিনতে না হয়। এই যে চাষ করার মেন্টালিটি, এটা কিন্তু শূদ্র বর্ণীদের মেন্টালিটি, সে কিন্তু কখনো ক্ষত্রিয় বলবে না যে আমি চাষ করতে যাবো। ঠিক আছে, এই ধরনের যে দুটো, মানে আপনার জীবিকা যাই হোক না কেন, আপনার টেন্ডেন্সিটা কি থাকবে, ওই যে বর্ণ অনুযায়ী তাদের মধ্যে এই টেন্ডেন্সিটা কিন্তু থাকবে। ক্লিয়ার? ঠিক আছে। ওকে, তাহলে ব্রাহ্মণটাও হয়ে গেল। ব্রাহ্মণরা কি, তারা হচ্ছে একটু জ্ঞানী আধ্যাত্মিক মানুষ, তাদের মধ্যে তারা যে পেশাতেই থাকুক না কেন, তাদের মন মানসিকতার মধ্যে আধ্যাত্মিকতা, জ্ঞানের প্রভাব, আরো জানার প্রয়াস, এগুলো কিন্তু থাকবে। হলো, এরপরে আমরা বিচার করব হচ্ছে গণের। গণ ম্যাম হচ্ছে, বৈশিষ্ট্যটা একবার বলবেন? হ্যাঁ, 3 7 11 বায়ু রাশিতে যখন চন্দ্র অবস্থান করবে, তখন তাকে আমরা বলবো বৈশ্য বর্ণ। ঠিক আছে ম্যাম। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে গণ। গণ আমরা জানি 3টে গণ হয়, দেবগণ, নরগণ, 3 হচ্ছে দেবাড়িগণ বা রাক্ষসগণ। দেবের অরি, অরি মানে হচ্ছে শত্রু, দেবের অরি তাই দেবাড়ি, তাই জন্য রাক্ষস। ঠিক আছে, এই যে গণ গণ, মূলত গণের বিচার আমরা কেন করি, গণের বিচার আমরা মূলত বিবাহের সময় দেখি, যে পাত্র এবং পাত্রীর মধ্যে গণের বিচার করলে পরে সেখান থেকে বিবাহটা মানে অষ্টকূট মিলানোর মধ্যে কয়েকটার মধ্যে একটা হচ্ছে এই আহ, গণ বিচার। দুটো মানুষের মেন্টালিটিটা পুরোপুরি আলাদা হয়। একজন দেবগঞ্জে তার যে মানসিকতা, মানে বিবাহের মানে যে বৈশিষ্ট্যগুলো আছে একটা মানুষের সঙ্গে, একটা মানুষের সারা জীবন থাকার যে একটা পরিকল্পনা, একটা সংকল্প, সেই সংকল্পের মধ্যে বাকি তো অনেক কিছুই আছে, কিন্তু তার মধ্যে তো প্রধান হচ্ছে মেন্টালিটি, আমাদের গুণগত বৈশিষ্ট্য। আমি যেরকম মানুষ, আমার যে পার্টনারটা, সেই মানুষটা যদি সেই গুণ সম্পন্ন না হন, গুণ বলতে আমি কিন্তু বৈশিষ্ট্যের কথা বলছি, আমি একজন আধ্যাত্মিক মানুষ, আমি পূজা পাঠ করতে ভালোবাসি, আমি সকাল সন্ধ্যে একটু ভগবানের সান্নিধ্যে থাকতে ভালোবাসি, আমি একজন সাত্ত্বিক মানুষ, তো আমি কি প্রেফার করবো, আমার যে পার্টনারটা তাকে সাত্ত্বিক হতে হবে না। সে সাত্ত্বিক নাই বা হোক, কিন্তু সে যাতে আমার এই সাত্ত্বিক যে গুণটা আছে সেটাকে সে অনুভব করতে পারে, সে যেন এই জিনিসটাকে কখনোই, আমাকে এক্সট্রা সম্মান দিতে হবে না, যে কোনো পার্টনারের কথা বলছি, কিন্তু সে যেন কখনো অবমাননা করে না। এই যে বিষয়টা, এটাই তো মূল চাহিদার বিষয়, যদি দুটো মানুষের মেন্টালিটিটা ম্যাচ করে যায় তবেই একটা সংসার টেকে গিয়ে, বাকি অভাব, এটা ওটা সেটা সবকিছু মানিয়ে নেওয়া যায়, কিন্তু যখন দুটো মানুষ ভিন্ন মেন্টালিটির হয়, তখন কিন্তু সংসারটা চালিয়ে নেওয়া যাওয়া খুব কষ্টকর। তাই জন্য এই গণ বিচারটা কিন্তু খুব মাস্ট। এই গণ 3টে গণ আমরা দেখলাম, সেক্ষেত্রে তোমরা এটা লিখে রাখতে পারো, পরবর্তীকালে কাজে লাগবে। সেটা হচ্ছে আহ নরর সঙ্গে নরগণ, এটা উত্তম বিচর, মানে এটা একটা উত্তম মিলন। আর দেবগণ নরগণ, দেবতার সঙ্গে নরগণ, এটা মধ্যম, কিন্তু রাক্ষস দেব বা রাক্ষস নর, এটা কিন্তু অধম মিলন। এই মিলন হলে কিন্তু সেই দম্পতি
খুব একটা সুখের জীবন অতিবাহিত করে না। আরেকবার ম্যাম বলি, বলুন। হ্যাঁ, নরগণ নরগণ মানে পাত্র নরগণ, পাত্রীয় নরগণ, এই বিবাহটা হচ্ছে উত্তম, অর্থাৎ খুব ভালো। এবার দেবগণের সঙ্গে নরগণ, এটাও ভালো, এটা মধ্যম প্রকৃতির, কিন্তু নর নর যতটা ভালো অতটা না, তার থেকে একটু আরেকটু নর্মাল। কিন্তু যদি দেবতা নর বা দেবতা রাক্ষস হয়, তাহলে কিন্তু এই বিবাহটা একেবারেই খারাপ, অধম মিলন। তাদের কিন্তু দিন শেষে মানে মতের মিল একেবারেই হবে না। এবার এই গণগুলো আমরা একটু, ম্যাম দেবীর সাথে যদি দেবের হয়? হ্যাঁ, দেবের সঙ্গে দেবের ভালো, এটাও ভালো। আর আর রাক্ষস রাক্ষসের রাক্ষস সাথে ভালো? নরম। রাক্ষস তো মারপিট করে মরবে সারাদিন, এ ওকে কামড়াচ্ছে সে তাকে কামড়াচ্ছে। ম্যাম রাক্ষসের তাহলে কি সাথে রাক্ষসরা নরম। বিয়ে করবেন? করবে তো। মানে 3 রকম বিবাহ বিচার আমরা করি, উত্তম, মধ্যম আর অধম। তার এই বিষয়টা দিলাম। এবার তো সব রকমই সংসার হচ্ছে, এখন সংসারের হাল দেখুন না। আগে এত তো সমস্যা মানুষের জীবনে ছিল না, বর্তমান যে সমস্যা, এই অষ্টকূট বিচার করে বিয়ে দিয়েও তো সে বিয়ে টিকছে না। 36-এ 30, 34 এরকম নাম্বার পাচ্ছে, তারপরে গিয়েও ডিভোর্স হয়ে যাচ্ছে। তারও অনেক ক্যালকুলেশন রয়েছে, মানে মানিয়ে নেওয়ার ক্ষমতাটা তো এখন ভীষণই কম। তার জন্য এই কিছু কিছু জিনিস মিলালে তবে গিয়ে দেখা যায় যে কিছুটা একটুখানি সহজ সরল হলো। তারপরে কি প্রারব্ধ তো অবশ্যই, প্রারব্ধ যদি থাকে যে এই জন্মের 7th হাউস ঘাটা, বৈবাহিক শান্তি আপনি পাবেন না, তাতে করে যত যাই করিক না কেন সেই শেষমেশ প্রথমে দেখে আসি মা লক্ষ্মী বা প্রথমে দেখে আসি বাবা কার্তিক, পরে গিয়ে যে কি রূপ বেরোয় সে তো ভগবান জানে, আর যারা সংসার করছে তারা জানে। যাই হোক, তাহলে আমরা এবার হচ্ছে ম্যাম বিচার, রাক্ষসের সাথে নরগণ কি হবে? না না একদমই ভালো না, বললাম তো অধম মিলন। ম্যাম তাহলে তো হয়ে রাক্ষস 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 ভাঙে। লিখবো তো? হ্যাঁ, রাক্ষসগণের সাথে রাক্ষসগণ অধমের মধ্যে লিখবো তো? হ্যাঁ, এটা অধমের মধ্যে, ওটা ভালো বিয়ে না। তবে কি ওরা যদি সেম মেন্টালিটির হয় বলে খানিকটা তাও চলে, কিন্তু যে মারপিট ওয়ালা যে সম্পর্কগুলো না, যে দুটা মানুষই দুজন সারাদিন হচ্ছে মারপিট করে, এ ওকে রক্তারক্তি করে দিচ্ছে, ওকে মানে এ ওকে একটা ঘুষি মারছে তো ও ওকে 4টে ঘুষি মেরে দিচ্ছে, এই সব দেখতে পাওয়া যায় আর কি রাক্ষসে। দুজনেরই তো ওই সেম মেন্টালিটি, দুজনই যখন রেগে যাচ্ছে, সাপোজ করো কি একজন দেবতার সঙ্গে একজন রাক্ষসের বিয়ে হয়েছে, তাহলে রাক্ষস সে তো প্রচন্ড, তার মধ্যে রাগ জেদ এই সমস্ত প্রচন্ড বেশি, মানে তামসিক গুণাবলীগুলো বেশি থাকে। তো সে রেগে গেলে হয়তো প্রচন্ড, ধরো আমি এই ক্ষেত্রে বোঝানোর সুবিধার্থে রাক্ষসগণটাকে মহিলা ধরলাম, সে খুব উল্টো পাল্টা, তার মুখের ভাষা চলে আসে, সে পারলে বরকে 2-4টে ঘুষিও মেরে দেয়। আর যে বর বেচারা সে হচ্ছে দেবগণ, তাহলে সে কি করে, সে হচ্ছে সমস্তটাই মাথা নিচু করে সহ্য করে, চুপচাপ যা হয় শান্ত করে মানে নিজে আর কি সহ্য করে। তাহলে কি হলো, তাহলে তো এটা মোটামুটি একটা মধ্যম হলো, যে একজন অত্যাচারিত আর একজন অত্যাচারী গিয়ে একটা ব্যালেন্স হলো। এবার ওইদিকে রাক্ষস, সেও 4টে মুকা মারছে, এও 10টে মুকা মারছে, তাহলে মানে পরিস্থিতিটা কি হবে, সে তো একদম রক্তারক্তি কাণ্ড, তাই না? ঠিক আছে, তাহলে আমরা এবার চলে যাই। রাক্ষসগণের লোকরা তাহলে কাদের বিয়ে করলে ভালো হবে সব থেকে? রাক্ষসগণের লোকেরা রাক্ষসগণ রাক্ষসকে যাদের, বিয়ে করলেই ভালো হবে। ওদের বিয়ে না হয় ভালো? না না, ওরকম ব্যাপার না। রাক্ষস গন্ধে একটা মানুষকে তো বিচার করা যাবে না, তার মধ্যে তো অনেক গুণাবলী থাকতে পারে। এটা শুধুমাত্র বিবাহের ক্ষেত্রে বলছি। শুধু রাক্ষস বিয়ে গন্ধেই সকলের পুরো পছন্দ হবে। বিবাহটা বিচার করতে পারবো না, তার 7ম হাউস দেখা ম্যাম গেলে আমি 7ম আমার ভালো। আমার আমার প্রশ্ন এটাই ছিল। হুম। এবার ধরুন রাক্ষস আর নরগণের কারোর বিয়ে হয়ে গেল, হুম। তাহলে তখন কি হবে? বেসিক্যালি ধরো নরগঞ্জে, হুম। নরগণ একদম তুমি সাধারণ হিসাব করো, যে এই অন্য অন্য কিছু ভাবতে হবে না, একজন দেবতার মধ্যে যে গুণগুলো থাকতে পারে সেই মানে সাত্ত্বিক গুণের একটু প্রাধান্যতা বেশি থাকবে দেবগণের মধ্যে, নর সে মাঝামাঝি, আর রাক্ষস একটু তামসিক গুণাবলী। তাহলে একজন নর আর একজন রাক্ষস, এই দুজনের রাক্ষসগণ, সরি রাক্ষস বললে কিরকম শোনাচ্ছে, এই দুজনের বিবাহ হলো। তাহলে একজনের মধ্যে অ্যাডজাস্টমেন্টের ক্ষমতা বেশি থাকবে, আর একজনের মধ্যে থাকবে না। এবার যে অ্যাডজাস্টমেন্টের ক্ষমতা যার মধ্যে থাকবে সে হচ্ছে নর, তাহলে সে চেষ্টা করবে রিলেশনশিপটাকে ঠিকঠাক রাখার। রাক্ষস তো বুঝবেই না, মানে রাক্ষসগণ যে সে তো রাগ করে থাকবে, জেদ করে থাকবে, ধরো তোমার বউ সে রাক্ষসগণের হলো, সে রেগে গেছে, মানে মার তো রেগে গেছে, আর তুমি এবার নরগণ মানুষ, তুমি তাকে বোঝাচ্ছ বাবু আইসক্রিম খাবে, সোনা তোমার জন্য একটা চকলেট নিয়ে আসবো, এই করে তুমি হচ্ছে ব্যালেন্স করার চেষ্টা করছো, আলটিমেটলি টিকে গেল। কিন্তু তুমি ভেবে দেখো না, মানুষ হিসেবে তুমি যে মানুষটা, তোমার সেই সময় কি মানসিকতা, ডেইলি ডেইলি যদি তোমার সঙ্গে এটা চলতে থাকে, তুমি কতক্ষণ গবেষণা করবে? অ্যাটলিস্ট তো তুমি গিয়ে মানে পরিশ্রান্ত হবে না, একটা সময় তোমারও তো মনে হবে আমি একটু বাঁচার জন্য শ্বাস চাই, কতক্ষণ? তো এই বিষয়গুলো হয়।
কিন্তু মানে তার লিমিট মানে এই দরকার। নয় যে সব মানে মিলনটা শুধুমাত্র এটা একটা না, মানে যখন আমরা বিবাহ বিচারের অষ্টকূট মিলাবো এটা একটা গুণ, আরো হাজার রকম বিবাহের জন্য আরো হাজার রকম আর কি ইয়ে আছে, বিচার বিশ্লেষণ আছে। সেইগুলো করে গিয়ে আমরা সিদ্ধান্ত নেবো যে এই বিবাহটা আদপে কতখানি সুখের। শুধুমাত্র গণ দিয়ে না, তবে গণ একটা বিচার তার মধ্যে। ঠিক আছে? উফ বাবারে, আচ্ছা নাও, এবার আমরা বিচার করব এই যে গণগুলো কোন কোন, মানে গণ নক্ষত্র অনুযায়ী বিচার করা হয়, মানে চন্দ্র নক্ষত্র অনুযায়ী গণ বিচার করা হয়। চন্দ্র যে যে নক্ষত্রে থাকে সেই বিভাজন অনুযায়ী মানে কোন জাতক বা জাতিকা কোন গণের হবে সেটা হচ্ছে বিচার হবে। তাহলে সেটা একটু আমরা লিখে নেই। চন্দ্র যদি অশ্বিনী, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, হস্তা, স্বাতি, অনুরাধা, একটু ম্যাম একটু আসতে আসতে বলুন। বলুন, পুনর্বসুর পরে কি বললেন? আচ্ছা আমি আবার বলছি প্রথম থেকে, হ্যাঁ। চন্দ্র যদি আসলে অশ্বিনী, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, হস্তা, স্বাতি, অনুরাধা, শ্রবণা, রেবতী নক্ষত্রে থাকে, তাহলে জাতক বা জাতিকা হবে দেবগণ। এরপর আমরা নরগণে চলে যাই। নরগণ যদি চন্দ্র ভরণী, রোহিণী, আর্দ্রা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, পূর্ব ম্যাম, সারা, ম্যাম ভরণী, ভরণী, রোহিণী, আদ্রা। পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, উত্তরসারা। উত্তর ফাল্গুনী পূর্বাষাঢ়া বললেন যে? আচ্ছা আমি আবার বলছি শোনো, ভরণী, রোহিণী, আর্দ্রা এইটুকু হয়েছে। হ্যাঁ ম্যাম। পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, পূর্ব সারা, হ্যাঁ তারপর উত্তর সারা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকে, তাহলে জাতক বা জাতিকা নরগণ হয়। এরপর চলে যাই হচ্ছে দেবাড়িগণ বা রাক্ষসগণ। কৃত্তিকা, অশ্লেষা, মঘা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা। কৃত্তিকা, অশ্লেষা, মঘা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, ধনিষ্ঠা, শতভিসা। এই সব নক্ষত্রে যদি চন্দ্র থাকে তাহলে জাতক বা জাতিকা দেবাড়িগণ বা রাক্ষসগণ হয়। এইটুকু হয়েছে? হ্যাঁ ম্যাম হয়েছে।
আমি এবার এই যে বৈশিষ্ট্যগুলো, যে 3 ধরনের যে গণ পেলাম, তাহলে এই গণগুলোর মানুষের মধ্যে বৈশিষ্ট্য কেমন হবে? তাহলে যারা দেবগণ, তাদের মধ্যে সাত্ত্বিক গুণাবলী বেশি। তারা সৎ, ন্যায়নিষ্ঠবান, দয়ালু, ক্ষমাশীল, আহ আধ্যাত্মিক মনোভাবাপন্ন হয়। এ বলতে পারো সংশ্লেষণমূলক মনোভাবাপন্ন এই যারা কিনা আহ দেবগণের মানুষ। আর যারা নরগণ, তারা হচ্ছে তুলনামূলকভাবে একটু দায়িত্ববান বেশি, দায়িত্ব কর্তব্যপরায়ণ, এরাও সৎ, ন্যায়নিষ্ঠবান, তবে গতানুগতিক মনোভাবাপন্ন। মানে সমাজ সংস্কারের সঙ্গে যেমন চলছে সেভাবে মানিয়ে নেওয়ার মেন্টালিটি এরা রাখে। কনজারভেটিভ বলতে পারি এদেরকে আমরা। দায়িত্ববান, ন্যায়নিষ্ঠ, উম উম, দায়িত্ববান, ন্যায়নিষ্ঠবান, সৎ, হুম, কনজারভেটিভ, সমাজ সংস্কারের সঙ্গে মানে সমাজের সঙ্গে মিলেমিশে চলার ক্ষমতা, রক্ষণশীল বলতে পারেন আর কি এদের। আর এরপর দেবাড়িগণ, এরা হচ্ছে অ্যানালিটিক্যাল। এরা পুরনো যা কিছু আছে তাদেরকে চট করে বলে দিলাম আর এরা মেনে নিল, সেরকম মেন্টালিটি এরা হবে না। এরা পুরনোকে ভাঙতে প্রস্তুত। এরা সবসময় হচ্ছে বিশ্লেষণমূলক চিন্তা ভাবনার মানুষেরা। এদের মধ্যে রাগ, জেদ ইত্যাদিগুলো প্রচন্ড পরিমাণে বেশি। সংবরণ ক্ষমতা কম সমস্ত কিছুর, সংযম ক্ষমতা কম, এবং এদের কিন্তু অনেক মানে তুলনার বেশি উচ্চাকাঙ্ক্ষা এদের মধ্যে থাকে। মানে আরো চাই এর একটা টেন্ডেন্সি এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এবার আমরা যে 9খানা গ্রহ পড়েছি, সেই 9খানা গ্রহদেরকেও আমরা গণে ভাগ করে দিতে পারি। সেই গণগুলো কারা 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 কারা? দেবগণের মধ্যে ম্যাম পড়ছে। রাক্ষসগণ তো রাহু হবে। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? রাক্ষসগণটা রাহুর মতো ক্যারেক্টার। হ্যাঁ, মানে ওই রাহুর মধ্যে যেরকম একটু অ্যাগ্রেসিভনেস আছে, এদের মধ্যে একটু অ্যাগ্রেসিভনেস বেশি। শুধু রাহু না, রাহু কিন্তু মঙ্গল। রাহুর নক্ষত্র হলেই তো রাক্ষসগণ হবে না, যেমন তাহলে স্বাতী নক্ষত্রের হওয়া উচিত ছিল। না না না, সেটা তা তো নয় নয়। তা নয়, মানে যেমন কি মানে যাদের মানে এদের মধ্যে একটু তামসিক গুণটা বেশি, তো তো হ্যাঁ তামসিক হ্যাঁ। গুণের মানুষজন মধ্যে কি হয় না, এই যে আহ, ভৌতিক সুখ যেগুলো আমরা বলি, জাগতিক যে সুখগুলো, এরা এইটাকেই সত্য মানে। সাত্ত্বিক মানুষ যেরকম মনে করে যে এই এই জীবনটার বাইরেও আমার আর একটা জীবন আছে, মানে জীবন বলতে আমার এটাই সব নয়, আমার এই আত্মা নশ্বর, মানে এই দেহটাকে আমি একদিন ছেড়ে যাব, আত্মা অবিনশ্বর, দেহ নশ্বর, দেহটাকে ছেড়ে গিয়ে আমার এই আত্মা আর একটা নতুন জামা পড়বে, যেটা আমাদের গীতায় আছে। সেই চিন্তা ভাবনায় বিশ্বাসী হচ্ছে সাত্ত্বিক মানুষজনগুলো। কিন্তু যারা কিনা তামসিক, তাদের চিন্তা ভাবনা কি, যে জন্ম একটাই, আর কদিন পরে বাবা মরে যাব, আগের জন্ম জন্ম বলে বুঝি না, আগে কি ছিলাম মনে আছে নাকি, আমি কি আগের জন্মে আগের যে জন্মটা কি করেছি আমার কি দোষ? আমি এই যে আহ, জন্মালাম, আমি এটা নাম ধরি কারোর, যেমন ধরো রিনা, রিনা জন্মেছে, রিনা রিনা হয়ে জন্মেছে। রিনার যদি এখন কোনো রকম কষ্ট হয়, তো রিনার কি দোষ? রিনা কি আগের জন্মে গিয়ে সেই রিনা হয়ে করেছিল? সেটা তো অন্য কেউ করেছিল, তাহলে রিনা কেন এই কষ্ট ভোগ করতে যাবে? এই জীবনটাই সব, খাও পড়ো আমোদ ফুর্তি করো, চোখ বন্ধ করলে কিচ্ছু মনে থাকবে না, অতএব এটাই সব। ওইসব কর্মফল টর্মফল কিছু হয় না, যা হবে দেখা যাবে, এই যে টেন্ডেন্সি পাবে তুমি, দেখবে তুমি যখনই এই এই অ্যাস্ট্রোলজি নিয়ে তোমার বন্ধু বান্ধবদের মধ্যে কথা বলবে, তখন দেখবে এইরকম কথাবার্তা বলার প্রচুর মানুষজন পাবে। তাদের মধ্যে কিন্তু তামসিক গুণটা বেশি, কারণ তারা ভোগবাদী। তাদের মধ্যে ত্যাগ করার টেন্ডেন্সিটা কম। তারা খানিকটা চার্বাক, যে এই জীবনেই সমস্তটা আমরা ভোগ করে তারপরে যাব, লাইফ মানে এনজয়, চোখ বন্ধ করলে সব শেষ। তো এই আর কি। তাহলে আমরা রবি, বৃহস্পতি, শুক্র এবং বরুণ, রবি, বৃহস্পতি, শুক্র এবং বরুণ, এই 4টি গ্রহকে ধরবো হচ্ছে দেবগ্রহ হিসাবে। রবি, বৃহস্পতি, শুক্র এবং বরুণ। ম্যাম বরুণটা কি ইউরেনাস? হ্যাঁ,
তারপরে হচ্ছে চন্দ্র, শনি, কেতু এবং রুদ্র। প্লুটো। এরা হচ্ছে নরগণ। আবার বলি, চন্দ্র, শনি, কেতু এবং রুদ্র, এরা হচ্ছে নরগণ। বেসিক্যালি বৈদিকের মধ্যে এই ইউরেনাস, নেপচুন, প্লুটো এদেরকে খুব একটা গণনার সময় নেওয়া হয় না। তো আবার নেওয়াও হয়, মানে এখন অ্যাডভান্স মানে এই আধুনিক জ্যোতির্বিচারে নেওয়া হয়। তো ওটা নিয়ে অতটা মাথা ব্যথা করতে হবে না, বাকিদেরটা মাথায় রাখলেই হবে। মঙ্গল, বুধ, রাহু এবং প্রজাপতি। মঙ্গল, বুধ, রাহু এবং প্রজাপতি, এরা হচ্ছে রাক্ষসগণ। ম্যাম প্রজাপতিটা আবার কোন গ্রহ? প্রজাপতি নেপচুন বলতে আমি নেপচুন এগুলো তো সব তোমাদের বলছি, এবার তোমরা বলবে আমায়, আমি কেন বলবো? নেপচুন। নেপচুন। নেপচুন, নেপচুন। মঙ্গল বুধ আর একটা কি বললি? রাহু, রাহু। একটু পড়াশুনো করো, খালি কান্নাকাটি করলে হবে না। ঘ্যাচাং করে কিন্তু জিরো বসিয়ে দেবো পরীক্ষায় যদি ভুল ভাল লেখো। ওইটাই তো ভয়। কোনো ভয় নেই, পরীক্ষা নিয়ে আমার কিছু এত ভয় কি? ক্লাস বছর ধরে 5-এর পড়া? ম্যাম পার্সেল আছে নাকি আমাদের আবার? খুব ভয় লাগছে, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। ফেল যদি করি তাহলে কি হবে? আচ্ছা, যদি মানে না এই পারি। যে শোনো শোনো শোনো, দাঁড়া। তোমাদের না শূন্য একটা পাওয়াটা বিষয়, খুব ছোট্ট একটা দরকার। বিষয় বলে নিই পরীক্ষার বিষয় নিয়ে। দেখো, পরীক্ষাটা তো শুধু পরীক্ষা, বুঝলাম। পরীক্ষা নিয়ে অত মাথা ব্যথা করারও কিছু নেই। তা এখনো পর্যন্ত তোমাদের ক্লাসের মধ্যে তোমাদের দৃষ্টিতে সেরা আহ, ছাত্রছাত্রী কারা, এটা কি তোমরা রেকগনাইজ করতে পেরেছো? যে এই মেয়েটা খুব ভালো পড়াশোনা করে, এ খুব ভালো রেজাল্ট পাবে, এরকম কিছু আহ, নির্ধারণ করতে পেরেছো কেউ, কাউকে? সেটা ম্যাম আমরা কি করে করতে পারবো? ওটা তো মানে আপনি বাকিরা করতে এগুলো বোঝে, পারবেন। বাকি বান্ধবীরা বন্ধুরা এগুলো খুব বোঝে, প্রত্যেকবার আমরা এর সম্মুখীন হই তো। এবার ধরো সাপোজ করো আমি ভেবে নিলাম যে পড়াশোনা খুব ভালো করছে কিংশুক বাবু, সবার ধারণা যে কিংশুক বাবু খুব ভালো রেজাল্ট করবে। হুম, সবার ধারণা। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, যে ম্যাডাম কিন্তু খাতা দেখবেন না। খাতা দেখার আরেক স্যার, মানে অন্য কোনো স্যার, হয়তো স্যার বা ম্যাডাম আছে, তারা খাতা দেখবে। তো সেইখানে কিন্তু আহ, ওই বিষয়টার ব্যাপার নেই যে ম্যাডাম মনে হয় ওকে একটু ভালোবেসে নাম্বার বেশি দিয়ে দিল। তো ওই দেখা গেল কিংশুক বাবুর ভালো, সব থেকে পড়াশোনা করেন এবং ওনার হচ্ছে সব থেকে ভালো রেজাল্ট হওয়ার কথা ছিল, কিন্তু খাতা যখন বেরোলো দেখা গেল সেখানটায় হয়ে বসে আছে কে না, কাকে পাই এখানে, নাম দেখি কে কে আছে, লাবণী চ্যাটার্জি। সে হ্যাঁ, হচ্ছে ফার্স্ট এটা নম্বর এটা পেয়ে গেল। ঠিক লাগে। হ্যাঁ, তো এই যে লাবণী ম্যাম ব্যাপারটা। একটা কথা বলবো? হ্যাঁ, বলো না। বলছি দেখুন, পরীক্ষাটা আমরা কতটা শিখছি সেটার উপর। ও আসল এক্স্যাক্টলি। আসল পরীক্ষা পরীক্ষা তো হবে যখন কারোর প্রেডিকশন করব ঠিক একদম করছি বা ওইটাই ভুল তো করছি সেখানে। বলছি। ক্লায়েন্ট এলে। তো শিবানী, কে কত মানে নাম্বার পাসটা পেলো তো করতে সেই হবে, না হলে জায়গাটা তো হবে না না। না, ম্যাটার করে না। একদমই নয়। এটা শুধুমাত্র কি আপনার একটু ঝালিয়ে নেওয়া, এই যে 6টা মাস আপনি কি কি পড়লেন, আপনারা অনেক ফাঁকিবাজি মেরেছেন, আমিও জানি, আপনারা নিজেরাও জানেন। তো সেই যে ঝালিয়ে নেওয়া, মানে 6টা মাসে আমি কি কি শিখলাম, এবং এই যে 6টা মাস, এটাই তো মেন ভাইটাল। মানে এইটার উপর বেস করে আপনার সারা জীবনের জ্যোতিষ কেরিয়ারটা যাবে এর উপরে। তো তাই জন্য কিন্তু এই 6টা মাস আমরা কি কি পড়লাম, কি কি ভুল চুক ছিল যেগুলো আমাদের হয়নি, সেটাকে একটু ঝালিয়ে নেওয়া। আর যেটা বলছিলাম যে রেজাল্ট রেজাল্ট করে মাথা খারাপ করছেন, মার্কস কি হবে সেটা নিয়েও মাথা খারাপ করার নেই। দশা অন্তর্দশা কিন্তু খেলে যাবে। হ্যাঁ, এই যে আপনারা যে যে লিখছেন, লিখে লিখে মনে করছেন আমি তো একদম পুরো যা ম্যাডাম বলেছে চেপে লিখে দিয়েছি, কিন্তু দশা অন্তর্দশা কিন্তু বলবে যে উইনার কে হবে, ঠিক আছে? স্যার তো বলেছেন সামনে এই মাসটা খুব খারাপ যাবে শরীর টরীরের ক্ষেত্রে। আরে মহা মুশকিল তো ওইটা, ওটা তো অল ওভার যদি শরীর প্রেডিকশন হয়। খারাপ হয়ে যায়, তারপরে তো এইটাই আপনাদের তো ব্যক্তিগত চার্ট আছে। এই একজন অ্যাস্ট্রোলজার হয়ে যদি এই ধরনের কথা বলেন তাহলে কি করে হবে? লিখতে লিখতে পারবো কিনা এটাই হচ্ছে কথা, নম্বর নিয়ে নিশ্চিন্তে ভাবছি। লিখবেন, কেন লিখবেন না? আনন্দ করে লিখবেন। আচ্ছা, আমি একটা ছড়া শিখিয়ে দিচ্ছি আপনাদের নক্ষত্র মনে রাখার জন্য। এই নক্ষত্রের এই যে যা নামগুলো বললাম, গণগুলো, মানে কে রাক্ষস গণ হবে আর কে নরগণ হবে, ওই যে আমি দেখে দেখে বলছিলাম আপনাদেরকে লেখার জন্য, ওটা তো মনে রাখা খুব শক্ত। তো তাই জন্য একটা কবিতা ছড়া শিখিয়ে দিচ্ছি, ওটা একটু লিখে রাখুন। ওইটা মুখস্থ করবেন, তাহলে নক্ষত্র নামগুলো গণ দিয়ে বের করতে পারবেন, মানে গণগুলো নক্ষত্র দিয়ে বার করতে পারবেন। ওটা একটু লিখুন। দমারাম, দম একটু ফাঁকা ফাঁকা করে লিখবেন, তারপর একটু স্পেস দেবেন,
মা, এইভাবে লিখবেন। তারপর আবার একটু স্পেস দেবেন, রা, আবার একটু স্পেস দিয়ে ম, দমা রাম, দমা বিন্দু, দমা রাম, দমা বিন্দু, ম দাড়ি দরা। এই পর্যন্ত আরেকবার বলছি, দমা রাম, দমা বিন্দু, মদারি দরা, দূরে রাম, মদারারি, মা মদা, দূরে রাম, মদারারি, মা মদা। এই লিখতে পেরেছেন? হ্যাঁ ম্যাম। এবার এই এই অঙ্কটা শিখিয়ে দিচ্ছি। দূরে এদিকে ম্যাম দূরে রাম, ক না দ? দ, দ, সব কটা দ। ও দ। দূরে রাম, দূরে রাম মদারারি, ম মদারারি, গাড়ি, তারপরে মা মদা। মা ম দা। হুম, এখানে 27টা অক্ষর পাবেন এই ছটার মধ্যে, ঠিক আছে? মানে প্রথম একবার দুবার করলে দেখবেন মুখস্থ হয়ে গেছে, ছড়ার মতন, দমারাম, দমাদিন্দু, রারম, মদারি দরা, এরকম করে মুখস্থ হয়ে গেছে। তো এবার দেখুন যেইখানে যেইখানে, 24টা আসছে তো? হ্যাঁ হ্যাঁ 24টা 24টা আসছে আছে। এগুলো। 24টা আছে, কিছু বাদ দিলাম। 6, 7, 8, দমা রাম, দমা বিন্দু, মতারি দ। 25টা আসছে আমার আপনার। 27টাই আছে। আমি আবার বলছি, দমারাম আলাদা আলাদা করবেন, দমারাম, দমারাম, তারপরে আবার দ মা দি, নয় দরস্যু দিন্দু, দমা দিন্দু, তারপরে রা রাম, হুম? মদারি দরা, সব আলাদা আলাদা করে এভাবে লিখুন। দমা দূরে বিন্দুর পরে বিন্দুর পর ম্যাম রা রাম। রা রাম, হ্যাঁ ওইটাই এটা বাদ স্কিপ পড়ে গেছে হয়েছিল। ওই রা রাম, মদারি দরা, দূরে রাম, মদারারি, মামদা। এবার দেখুন হয়ে গেছে। এইখানটায় প্রত্যেকটা এবার অক্ষরের নিচে এবার আপনারা, 28টা হয়েছে। হ্যাঁ এবার 27টা, এই 27টা অক্ষর আছে, আপনাদের 27টা নক্ষত্র আছে। প্রথমে যে এই যে দমারাম দিয়ে শুরু হলো, দ দিয়ে শুরু করবেন অশ্বিনী, অ, ঠিক আছে? তাহলে এইবার এইভাবে প্রত্যেকটা নক্ষত্র অক্ষরের প্রথম অক্ষরগুলো লিখে গেলেন। এবার যখন যখন যেই যেই জায়গাগুলোতে দ পাচ্ছেন, মানে দ এর নিচে অশ্বিনী পেলাম, তাহলে অশ্বিনী হচ্ছে দেবগণ। দ এর অক্ষরে যে যে নক্ষত্রগুলো পাবেন তারা হচ্ছে দেবগণ। র এর অক্ষরে যে সমস্ত নক্ষত্রগুলোকে পাবেন তারা হচ্ছে রাক্ষসগণ। আর ম এর অক্ষরে যে সমস্ত নক্ষত্রগুলো পাবেন তারা হচ্ছে নরগণ। আমি বোঝাতে পেরেছি? নরমাল। হ্যাঁ ম্যাম। এটা একটু লিখে বুঝতে নিন, পেরেছি। এই ছটা যদি মুখস্থ রাখতে পারেন আপনাদের আর নক্ষত্র নিয়ে চিন্তা থাকবে না গণবার করতে। মানুষ রাক্ষস দেব দ ম। ঠিক আছে। দয়ে দেবতা, রয়ে রাক্ষস, ময়ে মানুষ, ঠিক আছে? আচ্ছা, এটুকু হলো। এরপর আমরা শিখবো হচ্ছে যোনি। হ্যাঁ যোনি মূলত 14টা যোনি হয়। দাম্পত্য জীবনের অন্যতম আর একটা মেন বিষয় হচ্ছে দৈহিক কামনা বাসনা জন্য আহ যে দুটো মানুষের গঠনগত মানসিকতার সঙ্গে গঠনগত পার্থক্য তো থাকে, তো সেইটাও একটা কিন্তু বড়সড় বৈবাহিক সুখের জন্য একটা কারণ। কোথায় চলে গেল? সেই কারণে বৈবাহিক জীবনের জন্য এই যে যোনি বিচার, সেটাও কিন্তু একটা অন্যতম বিচার। তো এই টোটাল যোনি আছে 14টা। আর আমরা 28টা নক্ষত্র পেয়েছিলাম আগে, অভিজিৎকে ধরলে পরে। হ্যাঁ। এই 28টা নক্ষত্রের মধ্যে আমরা এই 14টা যোনি ভাগ করে দেবো, মানে কোন কোন নক্ষত্রে চন্দ্র, কোন কোন নক্ষত্রে থাকলে ব্যক্তি কোন কোন যোনির হয়, সেই মানে কোন কোন না সরি কোন যোনির হয়, তো সেইটা আমরা আগে শিখবো। আগে যোনিগুলো আমরা লিখে নিই। এদিকে একটা মানে দুটো করে কলাম লিখুন, একটা ডান দিকের কলাম লিখুন, একটা বাঁ দিকের কলাম লিখুন। দুটো যে কলাম হবে
বাঁ দিকের কলামের জনিদের সঙ্গে ডান দিকের কলামের যে জনি হয়, সেই দুজন কিন্তু একে অপরের শত্রু। হ্যাঁ, মানে ধরুন আমি বলছি যে একদিকে হচ্ছে হস্তি আছে আর একদিকে হচ্ছে সিংহ আছে, এটা একে অন্যের শত্রু জনির মধ্যে পড়ে। তো যদি হস্তি জনির সঙ্গে সিংহ জনির বিবাহ দেওয়া হয়, তো তাদের কিন্তু দৈহিক সুখ হয় না, বৈবাহিক শান্তি হয় না। তো এটাও কিন্তু মানে বিবাহ বিচারের জন্য এই জনির বিচারটা অন্যতম একটা বিচার। তো আমরা প্রথমে আগে জনিগুলো লিখে নিই, কোন কোন জনি হয়। 14টা জনি, সাতটা সাতটা করে ভাগ করব। একটা হচ্ছে অশ্বজনি, অশ্ব, হস্তি, মেষ, হস্তি সর্প। কি ডান দিকে লিখবো ম্যাম? বাদিকে সবই লিখুন, বাদিকে লিখবো সব এগুলো? বাদিকে লিখুন, প্রথমে বাদিকে লিখুন। অশ্ব, হস্তি, তারপরে হচ্ছে মেষ, সর্প, বিড়াল এবং গরু। এগুলো হচ্ছে জনির নাম, বাদিকে লিখবো এগুলো আমরা। আবার লিখেছি একটু আপনারা? মিউট করলে মনে হয় ভালো হতো। অশ্ব, হস্তি, মেষ, সর্প, কুকুর, বিড়াল এবং গরু। ঠিক আছে, এবার উল্টো দিকে লিখুন পরপর মিলিয়ে। মহিষ, সিংহ, বানর, নকুল, নকুল সাপের ঠিক উল্টো দিকে হচ্ছে নকুল মানে বেজি। তারপরে হরিণ, বিড়ালের উল্টো দিকে লিখুন ইঁদুর, আর গরুর উল্টো দিকে লিখুন ব্যাঘ্র। হরিণ কোথায় আসবে? হ্যাঁ, কুকুর, হরিণ বললেন, বিড়ালের হরিণ উপর, কোথায় আসবে? কুকুরের উল্টো দিকে হরিণ, আর বেড়ালের, বিড়ালের উল্টো দিকে ইঁদুর, আর গরুর উল্টো দিকে হচ্ছে, বাকি রইল ব্যাঘ্র কি? বাঘ। বাঘ। 4 রকম নারী হয়, 4 রকম পুরুষ হয়, আপনারা জানেন তো? মেষের উল্টো দিকে কি হবে ম্যাডাম? হ্যাঁ, মেষের উল্টো দিকে? মেষের উল্টো দিকে হচ্ছে বানর। না ম্যাম, জনির যেটা বলছেন ওটা আমি তো জানি না ওটা কি। কোনটা কি? 4 রকমের নারী, ও, চার চার রকম রকমের কি বললেন নারী? পুরুষ হয়, এটা জনি ভিত্তিক বলছি না। মানে হস্তিনী, চিত্রিনী, শঙ্খিনী, পদ্মিনী, এই 4 রকমের নারী হয়। হ্যাঁ হ্যাঁ তাদের হ্যাঁ। মধ্যে তাদের কিছু বৈশিষ্ট্য থাকে, এবং তার উল্টো দিকে অশ্ব, বৃষ, শশক এবং মৃগ 4 রকমের পুরুষ হয়। মানে এই যে চারটে বিভাজন করা হয়েছে, ওই যে পদ্মিনী নারী তাদেরকে বলা হয় দেবী তুল্যা। সেই সমস্ত নারী এখন ডাইনোসর হয়ে গেছে, পাওয়া যায় না বললে চলে, খুব কম সংখ্যক। বেশিরভাগ নারী এখন হচ্ছে চিত্রিণী, শঙ্খিনী এবং হস্তিনী। তো এই যে 3 রকম নারী, আর উল্টো দিকের হচ্ছে অশ্ব, বৃষ, মৃগ এবং শশক। মৃগ মানে হচ্ছে হরিণ। তো এই এই আর শশক মানে হচ্ছে খরগোশ। এই 4 ধরনের নারীর সঙ্গে 4 ধরনের পুরুষের মেলবন্ধন ঘটিয়ে বিবাহ দেওয়া উচিত। মানে যদি উল্টো হয় একজন, এরকম ধরো মৃগ বলতে যেটা বোঝায়, মৃগ মানে হচ্ছে হরিণ। তো হরিণের স্বভাব কিরকম? চঞ্চল, আহ সুন্দরের প্রতীক, এটা হরিণ মানেই তাকে দেখলেই মনে হয় সুন্দর। তার মানসিকতা মূলত শুক্র দ্বারা নির্ধারিত হয়। তারা একটু গান বাজনা, সাহিত্য জগৎ, সৌন্দর্য, এই সব নিয়ে চলতে ভালোবাসে। এটা আমি পুরুষের ক্ষেত্রে বলছি, মৃগ। আর এদিকে যে হস্তিনী বললাম, সে একেবারেই এইরকম নয়, সে একেবারে তামসিক একজন নারী। তো যদি এরকম মৃগ পুরুষের সঙ্গে তামসিক নারী যে হস্তিনী, তার বিবাহ দিয়ে দেওয়া হয়, বিবাহ কিন্তু সুখের হবে না। ওদিকে চিত্রিণী নারী যাকে বললাম, চিত্রিণী নারী হচ্ছে এই মৃগর ঠিক আহ, উল্টো দিকের নারী। মানে সে এরকম মোটামুটি দীর্ঘাঙ্গী হবে, গৌরবর্ণা হবে, দেখতে সুন্দরী হবে, তার চলন বলনের মধ্যে একটা সৌন্দর্য খেলা করবে, তার মধ্যে গান বাজনা, সাহিত্য ইত্যাদির প্রতি আকর্ষণ থাকবে। মৃগের সঙ্গে যদি আমরা এরকম চিত্রিণী নারী খুঁজে বিবাহ দেই, তাহলে কিন্তু তাদের জীবনটা সুখের হবে। আগে যখন পাত্র পাত্রী নির্বাচন করতে একে অন্যের বাড়ি যাওয়া হতো, এখন যদিও সেটা খুব নিন্দিত বিষয়, কিন্তু সেটা সর্বক্ষেত্রে তো নিন্দিত হয় না। কিছু সংস্কার হয়তো অপসংস্কার হয়ে যায়, সেটা নিন্দিত। তাদের এই যে বিচার বিশ্লেষণটা ছিল, যে নারী এবং পুরুষের যে গঠনগত এবং চারিত্রিক যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য মিলিয়ে যদি বিবাহ দেওয়া হতো বা দেওয়া হয়,
তাহলে কিন্তু সেই বিবাহটা সুখের হয়। উল্টো দিকে যদি একদম উল্টো বৈশিষ্ট্যের বিয়েগুলো হয় সেই ক্ষেত্রে বিয়েটা ভালো হয় না। এই রকম ক্ষেত্রে এই যে যোনির বিচারগুলো, যেমন আমরা দেখলাম যে সর্প এবং নকুল যোনি, আমরা জানি সাপে নেউলে সম্পর্ক বলি যে এদের মধ্যে সম্পর্কটা কিরকম হয়। তো যদি সাপের সঙ্গে নকুল জনির বিয়ে দেওয়া হয় সেই বিয়েটাও কিন্তু ওরকম ভয়ঙ্কর ডিভোর্স এবং সাংসারিক জীবনে অশান্তি, কলহ, শারীরিক সুখে বাধা ইত্যাদিগুলো দেখতে পাওয়া যায়। আবার গরু বা ব্যাঘ্র, সেটা যদি আমরা বিয়ে দিয়ে থাকি, তাহলেও কিন্তু সেই রকম ভাবে একে অন্যের মধ্যে ওই বাঘ, ম্যাম, বলো। যে এক্ষেত্রে কি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের চান্স বৃদ্ধি পায় বলা যেতে পারে? হ্যাঁ, এটা তো খুব না, মানে এই ক্ষেত্রে বলবো না, শুধু যে এই ক্ষেত্রে না, তুমি যার সঙ্গে আছো সেই মানুষের সঙ্গে যদি তোমার বনিবনাটা ঠিকঠাক না হয়, একটা সময় তো সাফোকেশন তৈরি হবে, বিশেষ করে এখনকার সমাজ ব্যবস্থায় যেখানে পরকীয়াটা বৈধ, তো মানুষটা তো বাঁচবে। তো তখন তো হবে, যদি একটা মানুষ বুঝতে হবে একদম নাকি বিয়ে কথার অর্থ হচ্ছে সামাজিক যৌন স্বীকৃতি, তো সেটা যদি একেবারেই একে অন্যের অন্যের কাছ থেকে পুরোভাবেই আশাহত হয়, তাহলে তার যদি সেই শারীরিক সক্ষমতা থাকে, বয়স থাকে, তাহলে তো সে একটা সময় পরে তার স্বাভাবিক চাহিদার জায়গা থেকে সে অন্য জায়গায় যাবেই, তাই না? তো এই এই যে যোনি বিচার, সেটা কিন্তু একটা বড় রকমের সেই বিচারটাও যে যদি শারীরিক সম্পর্কের আহ, যে অনুভূতিটা সেটা যদি বাধাবিঘ্নর মধ্যে দিয়ে যায়, তাহলে সেখান থেকে আসতেই পারে, বিবাহ বহির্ভূত সম্পর্ক হতেই পারে, না আসার কিছু নেই। ঠিক আছে, এরপরে আমরা লিখবো হচ্ছে পায়া, চারটি পায়া। পায়া কথার অর্থ, ও না, আমি এখনো তো নাক্ষত্রিক বিভাজন করিনি। নাক্ষত্রিক বিভাজনটা আমরা একটু করে নিই, যে কোন কোন নক্ষত্র এই যে চন্দ্র যখন যে যে নক্ষত্রে থাকে সেই নক্ষত্র অনুযায়ী আমরা হচ্ছে এই যে যোনি তার বিভাগগুলো করে থাকি। তাহলে প্রথমে হচ্ছে অশ্বিনী এবং শতবিশা, এটা হচ্ছে তোমার অশ্ব নক্ষত্র, এই অশ্ব যোনি, অশ্বিনী এবং শতবিশা। আর মহিষী লেখো হচ্ছে 13 এবং 15 নম্বর, মানে হচ্ছে হস্তা এবং স্বাতী। আরেকবার বলুন, আমি বুঝতে পারলাম না কি বললেন। আমি বলছি, আমি বলছি, যখন চন্দ্র যে নক্ষত্রে থাকে, হুম, সেই হুম। নক্ষত্র অনুযায়ী আমরা যোনি করে থাকি। তো চন্দ্র যদি অশ্বিনী নক্ষত্রে থাকে বা চন্দ্র যদি শতভিষা নক্ষত্রে থাকে, তাহলে সেই ব্যক্তি হবে অশ্বযোনি, জাতক বা জাতিকা। আর যদি 13 নম্বর নক্ষত্র বা 15 নম্বর নক্ষত্রে থাকে, তাহলে হবে মহিষ যোনি। উল্টো দিকে দেখো, 13 নম্বর এবং 15 দিন, হস্তা এবং স্বাতী। আচ্ছা, ভরণী এবং রেবতী হস্তি যোনি, ধনিষ্ঠা এবং পূর্ব ভাদ্রপদ সিংহ যোনি, কৃত্তিকা এবং পুষ্যা মেষ যোনি, পূর্বাষাঢ়া এবং শ্রবণা বানর যোনি। সরি ম্যাম, বলো। কৃত্তিকা আর কি যেন বললি? পুষ্যা, কৃত্তিকা এবং পুষ্যা হচ্ছে মেষ যোনি, আর হুম। পূর্বাষাঢ়া শ্রবণা হচ্ছে বানর যোনি। ম্যাম, কি বললেন লাস্টেরটা? বানর যোনি, ও বলো। হ্যাঁ, হ্যাঁ। পূর্বাষাঢ়া এবং শ্রবণা। ম্যাম তাহলে 13 আর 15টা কি জনি হচ্ছে? ওটাও তো মেষ জনি হচ্ছে। মহিষ, মহিষ, ওটা মহিষ। ও আচ্ছা মেষ আর মহিষে গুলিও না, মেষ মেষ মানে সি। আর পুষা মেষ, আর আচ্ছা আচ্ছা 13 হ্যাঁ। হচ্ছে মহিষ। মহিষের আচ্ছা, বাচ্চাটা। অপোজিট উল্টো আচ্ছা দিকে এটা হবে। গরু আর ওটা হচ্ছে গিয়ে ইয়ে। ঠিক আছে। বাফেলো বাফেলো হ্যাঁ। মহিষ। বাফেলো। আচ্ছা, এবার রোহিণী আর মৃগশিরা সর্প। আচ্ছা, এবার 21 নম্বর, শুধু 21 নম্বর মানে উত্তরাষাঢ়া, সে হচ্ছে নকুল, এই একটাই নক্ষত্র পেয়েছে। আর্দ্রা আর মূলা কুকুর, কুকুর জনিতে পেয়েছে হচ্ছে আর্দ্রা আর মূলা।
হরিণজনী লিখুন অনুরাধার জ্যেষ্ঠা। তারপরে বিড়ালজনী 7 নম্বর আর 9 নম্বর, মানে পুনর্বসু আর অশ্লেষা। ইঁদুর হচ্ছে 10 এবং 11, মগা আর পূর্ব ফাল্গুনী, মঘা আর পূর্ব ফাল্গুনী। গরু 12 আর 26, মানে উত্তর ফাল্গুনী আর উত্তর ভাদ্রপদ। গরু কি বললেন? উত্তর ফাল্গুনী আর উত্তর ভাদ্রপদ। উত্তর ভাদ্রপদ 12 আর 26। 14 আর 16, বাঘ। চিত্রা আর বিশাখা মনে হয় না? বিশাখা তো বাদ দিয়েছি। হয়েছে? এটুকু লেখা সবার হয়েছে? হ্যাঁ হ্যাঁ ম্যাম হয়েছে। আচ্ছা, একটা লিখে রাখুন তো, একটু পরের দিন আমরা যেটা পড়বো, আমাকে না 2 দিন আগে আপনারা একটু গ্রুপে ওইটা মনে করিয়ে দেবেন। সেটা হচ্ছে আমরা পরের দিন পঞ্চাঙ্গটা পড়বো আর পায়া। ও না, আর একটা লিখুন। আম, দাঁড়ান, আমাদের একটু বাকি রয়েছে। পঞ্চাঙ্গ পড়ার আগে আগে লিখে রাখুন, পায়াটা পড়বো আর গণ্ডান্ত পড়বো, গণ্ডান্ত গণ্ডমূল। তারপরে গিয়ে আমরা পঞ্চাঙ্গটা শুরু করব। এর পর পরটা আমাকে একটু মনে করিয়ে দেবেন, মানে বৃহস্পতিবার ক্লাস তো, আমাকে একটু মঙ্গলবার দিন বলে রাখবেন, বা বুধবার দিন বলে রাখবেন, যে কেউ একজন। ঠিক আছে? 28 নম্বর নক্ষত্র তাহলে কোন জনি পেলো? 28 নম্বর ওই যে 1 লাখ। ও তো 21 নম্বর পেয়েছে না? আচ্ছা, ওই যে 21-এর সঙ্গে 0, ওটা। তাহলে আজকে আর কিছু হবে না ম্যাম? আজকে তো সময় শেষ আজকে গো, আর কি করে হ্যাঁ, হবে? নাড়ি আর পায়াটা বাদ আচ্ছা রইলো। ম্যাম, তাহলে ম্যাম নেক্সট বলছি হবে। যোনির মধ্যে কি খরগোশটা পড়ে? না 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 না, ওটা হচ্ছে যখন মানুষের মধ্যে 4টে যে ভাগ, মানে এমনি পুরুষের মধ্যে তার বৈশিষ্ট্য অনুযায়ী যে ভাগগুলো, সেই ভাগগুলো অনুযায়ী ওটা আলাদা একটা বিভাগ। মানে একটা পুরুষের মধ্যে তার যে দৈহিক গঠন এবং মানসিক গঠন, সেই অনুযায়ী ওই বিভাগটা স্বশক্তা। ম্যাম এটা একটু পরে একটু বুঝিয়ে দেবেন, হ্যাঁ, নারী আর পুরুষটা ঠিক মতো বুঝতে পারিনি। ওটা আসলে আমাদের এই সাবজেক্টের বিষয় না, ওটা আলাদা একটা পার্ট। ঠিক আছে? ম্যাম, সময় করে একদিন একটা কথা বুঝিয়ে বলুন। দেবো। হ্যাঁ অশ্ব আর মহিষের যে কম্বিনেশনটা, এটা কি মেল ফিমেল যে কোনো কারোর হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ অশ্বও হতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকেরই। জাতক এবং জাতিকা, আমি তো বলেছি আগে, জাতক জাতিকা দুজনেরই অশ্বজনী হতে পারে। যেমন অশ্বর মধ্যে ফিমেল অশ্ব আছে, মেল অশ্ব আছে, তেমনি। ঠিক আছে? তো এবার অশ্ব এটার বলতে, বিচারটার পারপাস কি? দেখো আমি বলছি, একটা অশ্ব তুমি বেসিক্যালি কল্পনা করো, একটা অশ্বের মধ্যে হুম তার যে ডিজায়ার পাওয়ার, সেইটা যেমন হয়, আর একজন মহিষের মধ্যে যেটা হয়, সেটা তো একরকম নয়। ম্যাম, ম্যাম এদের নেচারটা তো মানে এইরকম হবে, ঘোড়ার মতো হবে, মহিষের হ্যাঁ, মতো হবে। এবং এই নেচারটা কিন্তু যোনি সাপেক্ষে। ঠিক আছে? তাদের জনির সেক্সুয়াল সাথে। ব্যাপারটাও এর মধ্যে ধরতে হবে। হুম। আচ্ছা আচ্ছা। আচ্ছা ম্যাডাম, কম্প্যাটিবিলিটি তাহলে এই এনিমিটা তো বুঝলাম, কম্প্যাটিবিলিটি এই তাহলে যে কোনটা বলবো? দুজনের গ্রুপ, যে গ্রুপে যারা রয়েছে, এপাশে যে 7টা ওপাশের যে 7টা, এই 7টার সঙ্গে বিবাহ হলে তাহলে আর শত্রুতার সম্পর্ক থাকবে না। আবার ওই 7টার মধ্যে বিবাহ হলে তাহলে আর আচ্ছা আচ্ছা, 1 মিনিট 1 মিনিট, মানে অশ্ব আর মহিষের কম্বিনেশন ভালো, আপনি ভালো এটা না, বলতে চাইছেন? শত্রুতা। না না। আচ্ছা, ঠিক ঠিক আছে আছে? ঠিক আছে ঠিক আছে, ওকে, ক্লিয়ার। হুম। গরুর সঙ্গে ব্যাঘ্র শত্রুতা, আবার সাপের সঙ্গে নকুলের শত্রুতা, এদের বিয়েটা ভালো না। কিন্তু যদি আমি গরুর সঙ্গে সাপোজ অশ্বর বিয়ে দিই, সো ঠিক আছে, অসুবিধা নেই। আর ম্যাম যদি গরুর গরুর সাথে সাথে যদি মহিষের সিংহের দেওয়া হয়? হয় সেই ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, গরুর গরুর সাথে সাথে সিংহ মহিষ হলে কি হবে? খেয়ে নেবে। খেয়ে নেবে।
তাহলে গরুর সাথে গরুরই বিয়ে দিতে হবে এরকম ব্যাপার। আসলে যখন আপনাদের বিবাহ বিচারটা আসবে গরুর না, সাথে তখন সিংহর কি বিয়ে হবে? কি ভালো হবে? হ্যাঁ, না না মানে আচ্ছা, গরুর মানে আপনি সাথে যেটা সিংহ বা বলছেন, বানরের যদি হয়? গরুর সঙ্গে সিংহ তো ভালো হবে না, বানরের হতে পারে। মানে মানে এটা এটা বুঝতে হবে, ভালো মানে এই ইন্ডিভিজুয়াল যে হবে নয়। পয়েন্টগুলো খরগোশ এগুলো সাথে। যখন তোমরা অঙ্ক করবে, হুম, এদের কিছু নাম্বার দেওয়া থাকে, এই প্রত্যেকটা নক্ষত্রে 2 3 4 5 এরকম যে নাম্বারগুলো পাবে, এদের মধ্যে দুজনের মিল হলে কিরকম হবে। মানে এই যে দুটো গ্রুপ আমরা বললাম, দেখো এমনি বোঝো না, যদি একটা সিংহ মানে গজনী হয়, তার সঙ্গে বাঘ আর সিংহ, বাঘ এবং সিংহ, বাঘ তো সরাসরি শত্রুতা, সিংহ তো সেই বাঘ ক্যাটাগরির হয়ে গেল না, একই তো, কাছাকাছি, তো সেটা তো ভালো হতে পারে না, তাই না? ওটা একটু বুঝে নিতে হবে তখন। সর্পর সাথে। এগুলো এবার সাপের সঙ্গে, না, ইঁদুরের সম্পর্ক বিয়ে দেওয়া যাবে না, ইঁদুর সাপ তো খেয়ে নেবে, এই গ্রুপের দেবেন, কুকুরের হতে পারে, বিড়ালের হতে পারে, এরকম। ঠিক আছে হর্সের তাহলে। সাথে বানরের হলে হ্যাঁ ম্যাম? জোনের। হ্যাঁ ভালো, বানরের সঙ্গে বানরের হলে খুবই ভালো। তো ম্যাম আপনি আমাকে একটা কথা বলুন, হ্যাঁ, এই কম্প্যাটিবিলিটি চেক ছাড়া জোনের বিচারের কাজ কি? শুনুন, জনির বিচারের কাজটাই হচ্ছে বিবাহের ক্ষেত্রে দুজনের শারীরিক মেলবন্ধনটা, ঠিক আছে, এটাই হচ্ছে মূল কাজ, এবং তাদের বৈশিষ্ট্য বিশ্লেষণ করা। বেসিক্যালি ডিজায়ার কম্প্যাটিবিলিটি আর একদম কিছু না। একদম। ঠিক আছে। আপনি এখানে বলছেন যে দুটো গ্রুপ, এবার দুটো গ্রুপের মধ্যে কি মানে আপনি এই যে বলেন অস্ত্রের সাথে মহিষ আমরা যখন শত্রুতা, এবার কি রৌনক বাবু, আমরা দুটো যখন মহিষ? এই অষ্টকূট বিচারটা শিখবো, তখন এর পুরো বিশ্লেষণটা হবে, তখন আপনার সব প্রশ্নের উত্তর টুত্তর শিখে নেবেন, এখন মোটামুটি আমরা এই না, নামে থাকি। আমি শুধু জানতে চাইছি শুধুমাত্র মহিষটাই শত্রু হবে না পুরো গ্রুপটাই শত্রু হবে? না না, মহিষ, মহিষ, ডিরেক্টলি মহিষ, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। একদম মহিষটা হচ্ছে ডিরেক্টলি শত্রু। বাকিদের সঙ্গে হুম। যদি সামঞ্জস্যপূর্ণতা থাকে, আমরা যদি বুঝতে পারি, তাহলে কি তাদের বিবাহটা সম্ভব, ঠিক আছে। তো মানে সামঞ্জস্যপূর্ণটা এটা কি কিভাবে পরের বুঝবো? বার হবে এই এই কিভাবে, এটা আমরা অষ্টকূটটা? অষ্টকূট যখন বিচার করব তখন শিখবো। হুম। ওটা আচ্ছা। কি ওটা ম্যাম হুম হুম। সেকেন্ড সেমিস্টারে হবে? আমি এতজন কথা বললে আমি কিচ্ছু বুঝতে পারছি না। না মানে বলছি সেমিস্টারে না পরেরটাতে? শুনতে পেলাম না। মানে অষ্টকূটের যে বিচারটার কথা আপনি হুম বলছেন, হুম। ওইটা কি আমরা পরের পরীক্ষাটাতে শিখবো, মানে পরের সেমিস্টারটাতে? থার্ড সেমিস্টার কিংবা ফোর্থ সেমিস্টারে, ঠিক আছে, ও থার্ড আচ্ছা, সেমিস্টার, এখন তাহলে হচ্ছে না। সম্ভবত থার্ড সেমিস্টারে। ম্যাডাম এই যে দেওয়ারির সঙ্গে বুধকে বলেছেন, বুধ কি দেওয়ারিকে রিপ্রেজেন্ট করে? হ্যাঁ, দেবাড়ি কেনা, ওর নিজে গ্রহ হিসাবে, তামসিক গ্রহ, তাই। হুম। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত থাকি, সকলকে শুভরাত্রি। আর যদি কারো নমস্কার ম্যাম। প্রশ্ন থাকে ওই গ্রুপের মধ্যে দেবেন, আমি চেষ্টা করবো গুড আপনাদেরকে নাইট ম্যাম। জানানোর। হ্যাঁ, শুভরাত্রি। গুড নাইট। নমস্কার ম্যাম। গুড নাইট। গুড নাইট, গুড নাইট।